সেই শীতের শেষ ভাগটা আমার কাছে এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। আমি, রুদ্র, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে স্থপতি হিসেবে কর্মরত। কাজের চাপ আর শহরের একঘেয়েমি জীবন থেকে মুক্তি চাইছিলাম। আর এই মুক্তির যাত্রায় আমার সঙ্গী হল আমার মামাতো বোন আয়েশা। আয়েশা আর আমার সম্পর্কটা শুধু মামাতো ভাই বোনের নয়, আমাদের ছেলেবেলা কেটেছে একই উঠোনে, একই গল্পের বই আর খেলার সাথী হয়। ওর হাসিতে আমার দিন শুরু হতো, আর ওর মন খারাপে আমিও চুপ করে যেতাম। কখন যে এই নিছক স্নেহ গোপন ভালোবাসায় রূপান্তরিত হয়েছে তা আমরা কেউই বুঝে উঠতে পারিনি। আমি আয়েশাকে ফোন করে বললাম, আয়েশা, চল, এবার আর মানা করিস না। আমরা 5 দিনের জন্য সিকিম যাব। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আয়েশা খানিকটা অবাক হলো। ও সম্প্রতি একটা সরকারি চাকরির প্রস্তুতিতে ডুবেছিল। রুদ্র ভাই, এই সময় পরীক্ষা তো আর পরীক্ষা আসবে যাবে, কিন্তু জীবনের এই সুন্দর মুহূর্তগুলো একবার চলে গেলে আর ফিরবে না। চল, 5টা দিন শুধু আমাদের জন্য। প্রমিস করছি, ফেরার পথে মনটা একদম তরতাজা হয়ে যাবে। আমার জোর করার ধরনটা আয়েশা বরাবরই বোঝে। অনিচ্ছা সত্ত্বেও এক প্রকার আনন্দের সঙ্গে রাজি হলো সে। পরের দিন আমরা রওনা দিলাম। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে যাত্রা শুরু হলো গ্যাংটকের উদ্দেশ্যে। গাড়ির জানালার কাঁচ নামিয়ে পাহাড়ি বাতাস উপভোগ করছিলাম আমরা। মেঘে ঢাকা উপত্যকা, অজস্র ঝর্ণার কলকল ধ্বনি। পরিবেশটা ছিল মন্ত্রমুগ্ধকর। সন্ধ্যার পর পৌঁছলাম গ্যাংটকের এক নিরিবিলি হোটেলে। হোটেলের বারান্দা থেকে দূরের আলো ঝলমলে শহরটা দেখতে অসাধারণ লাগছিল। আয়েশা আমার দিকে তাকিয়ে বলল, রুদ্র ভাই, থ্যাংক ইউ। এই কয়েকদিনের জন্য আমি যেন সব চাপই ভুলে গেছি। আমি ওর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নিলাম। এতে থ্যাঙ্কস বলার কিছু নেই আয়েশা। আমি শুধু চেয়েছিলাম তুই একটু স্বস্তি পাস। সেই রাতে অনেক পুরনো গল্প হলো আমাদের। দুজনের স্বপ্নের কথা, ভয় পাওয়ার কথা। কথা বলতে বলতে কখন যে মধ্যরাত পেরিয়ে গেছে টেরই পাইনি। সেই সময় আমি স্পষ্ট বুঝতে পারলাম আয়েশার উপস্থিতি আমার জীবনে কতটা জরুরি। পরের দিন আমরা রওনা দিলাম লাচুংয়ের দিকে। রাস্তার দুপাশে পাইন গাছের সারি, আর ঘন কুয়াশা পথটাকে যেন আরও রহস্যময় করে তুলেছে। গাড়িতে বসে আয়েশা হেডফোন খুলে দিল। অর্ণবদা, তোর প্রিয় গানটা দে না, ও আবদার করল। আমি গাড়ির স্টিরিওতে একটি পুরনো রোম্যান্টিক বাংলা গান চালালাম। গান চলতে থাকল, আর বাইরে কুয়াশার চাদর সরিয়ে সূর্যের আলো পড়ছিল গাছের পাতায়। গাড়িতে সেই মুহূর্তগুলো যেন স্বপ্নের মতো ছিল। আয়েশা তখন প্রকৃতি দেখতে দেখতে হঠাৎ আমার কাঁধে মাথা রাখল। ওর চুলের মিষ্টি গন্ধ, ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার হৃদয়ে এক গভীর উত্তেজনা সৃষ্টি করল। আমি আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। সাহস করে জানতে চাইলাম, কিরে, ঘুম পাচ্ছে? আয়েশা মাথা নাড়ল। না রুদ্র ভাই, শুধু মনে হচ্ছে এই মুহূর্তটা যদি শেষ না হতো। আমাদের এমন নিরিবিলির সময় খুব কমই পাওয়া হয়। লাচুংয়ে পৌঁছে সন্ধ্যা নামল। প্রচণ্ড ঠান্ডায় আমরা একটা রুম হিটারের সামনে বসে চা খাচ্ছিলাম। আয়েশা তার মোবাইলে আমাদের ছোটবেলার ছবিগুলো দেখাচ্ছিল। একটি ছবিতে দেখা গেল পুজো মণ্ডপে আমি ওকে জোর করে চকলেট খাওয়াচ্ছি। সে হেসে বলল, জানিস, সবাই ভাবতো আমরা বুঝি ছোটবেলার প্রেম করছি। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। এই সুযোগ। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, যদি তাই হতো আয়েশা, যদি আমাদের সম্পর্কটা শুধু মামাতো ভাই বোনের না হতো। চায়ে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ থাকল। তার চোখে এক গভীর আলো খেলা করছিল। সে ধীরে ধীরে বলল, তাতে কি হতো? সমাজের চোখে হয়তো অনেক প্রশ্ন আসত, কিন্তু সম্পর্কের গভীরতা তো আর প্রশ্নের তোয়াক্কা করে না, তাই না? এই উত্তরটা আমার কাছে যেন সবুজ সংকেত ছিল। কিন্তু আমি আর বেশি দূর এগোলাম না, কারণ আমি জানতাম এই সম্পর্কের পরিণতি অনেক জটিল হতে পারে। লাচুং থেকে আমরা গেলাম ইউমথাং ভ্যালি, যা ফুলের উপত্যকা নামে পরিচিত। তুষারে ঢাকা উপত্যকা, চারদিকে বরফের সাদা চাদর। সেই স্বর্গীয় সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আয়েশা যেন আরও স্নিগ্ধ লাগছিল। আমরা দুজনে মিলে স্নোবল খেলছিলাম, হাসছিলাম, আর একে অপরের সঙ্গে খুনসুটি করছিলাম। এমন সময় হঠাৎ আমার পা হরকে গেল। আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। আয়েশা সঙ্গে সঙ্গে আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। সেদিন বরফের ওপর বসে আমরা দুজন,
মেঘগুলো প্রায় হাত ছোঁয়ার দূরত্বে। সেই শান্ত শুভ্র পরিবেশে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আয়েশার দুই গাল ধরে আমি ওর চোখে তাকালাম। আমার কণ্ঠস্বর ভালোবাসার আবেগে কাঁপছিল। আয়েশা, আমি জানি এটা সহজ নয়। আমাদের পরিবার, সমাজ, অনেক প্রশ্ন আসবে, কিন্তু এই কয়েকদিনে আমি নতুন করে উপলব্ধি করেছি তোকে ছাড়া আমার জীবনটা অসম্ভব। আমি তোকে শুধুমাত্র একজন বোন হিসেবে দেখিনি, আমি তোকে ভালোবাসি। আয়েশা, তুই কি আমার জীবনের সেই সঙ্গী হবি যার হাত ধরে আমি বাকিটা পথ হাঁটতে চাই? আয়েশা চুপ করে রইল না। তার চোখে তখন ভালোবাসার অশ্রু। সে কোনো কথা না বলে আলতো করে আমার হাতটা ধরল, তারপর আমার বুকে মাথা রাখল। বরফের শীতলতা ভেদ করে আমি তার হৃদয়ের উষ্ণতা অনুভব করছিলাম। সে ফিসফিস করে বলল, রুদ্র ভাই, আমি ছোটবেলা থেকেই তোকে আমার সবচেয়ে আপন মানুষ ভেবেছি। তোর চিন্তা, তোর যত্ন, এগুলো ছাড়া আমি থাকতে পারবো না। আমিও তোকে ভালোবাসি। সেই মুহূর্তে ইয়ুমথাং ভ্যালির শুভ্রতা যেন আমাদের ভালোবাসার অঙ্গীকারকে আরও পবিত্র করে তুলল। মেঘ, বরফ আর দূরের পাহাড় সবাই যেন আমাদের সেই না বলা প্রেমের সাক্ষী হল। গ্যাংটকে ফিরে এসে সেই 5 দিনের সফর শেষে যখন আমরা বাড়ি ফিরছিলাম, ট্রেনের জানালায় তখন আর কেবল প্রকৃতি ছুটে যাচ্ছিল না, বরং একটি নতুন জীবন এবং ভালোবাসার গল্প লেখা হয়ে যাচ্ছিল। আমরা দুজনে হাত ধরে বসেছিলাম। আমাদের মামাতো ভাই বোনের সম্পর্কটা এখন ভালোবাসার চিরন্তন বন্ধনে বাঁধা পড়েছে। সিকিম থেকে ফেরার পর আয়েশা এবং রুদ্র দুজনেই এক নতুন অনুভূতির জগতে প্রবেশ করে। তাদের ভালোবাসা গভীর হলেও মামাতো ভাইবোনের এই সম্পর্কটি সমাজে কতটা গ্রহণযোগ্য হবে সেই চিন্তা তাদের রাতের ঘুম কেড়ে নেয়। একদিন সন্ধ্যায় রুদ্র সাহস করে আয়েশাকে নিয়ে একটি কফি শপে যায়। তারা দুজন খুব গম্ভীর হয়ে বসেছিল। রুদ্র বলল, আয়েশা, সিকিমে আমরা যা অনুভব করেছি তা কি সত্যি? আমরা কি সত্যিই ভালোবাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব? আয়েশা কফির মগে হাত বুলিয়ে বলল, রুদ্র ভাই, আমার মন তোকে ছাড়া আর কিছু ভাবতে পারে না, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমার বাবা মা, তোর মা বাবা, মামা মামিরা কি মানবেন? আমাদের সমাজে এই সম্পর্কটা অনেকেই মেনে নিতে চায় না, তুই তো জানিস। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি, এই কারণেই আমরা এখন কাউকে কিছু জানাবো না। আগে নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়াই, তারপর আমরা দুজন একসঙ্গে তাদের বোঝাবো। আমরা একে অপরের পাশে থাকব, এই প্রতিজ্ঞাটা শুধু মনে রেখিস। আয়েশা সামান্য হাসল। আমি তোর পাশে আছি রুদ্র ভাই, তবে এই গোপন ভালোবাসা আমাদের জন্য নতুন এক সংগ্রাম। প্রতিদিন সবার সামনে ভাই বোন সেজে থাকাটা খুব কঠিন। এরপর শুরু হলো তাদের গোপন ভালোবাসার কঠিন পথ। পারিবারিক অনুষ্ঠানে তারা হাসি মুখে ভাই বোনের মতো মেশে, কিন্তু আড়ালে একে অপরের সামান্য স্পর্শ বা চোখের চাহনিতে খুঁজে নেয় তাদের সম্পর্কের গভীরতা। আয়েশার চাকরির পরীক্ষা এগিয়ে আসতে থাকে, আর রুদ্র মাঝেও আয়েশার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। প্রায় 6 মাস কেটে গেল। আয়েশা তার সরকারি চাকরির প্রথম ধাপের পরীক্ষা সফলভাবে পার করে ফেলেছে। রুদ্র তার অফিসের একটা বড় প্রজেক্ট শেষ করে কিছুটা স্বস্তিতে। তারা সিদ্ধান্ত নিল এবার পরিবারের কাছে তাদের ভালোবাসার কথা জানাবে। কিন্তু বিধির বিধান ছিল ভিন্ন। একদিন রুদ্রর ফোন থেকে আয়েশার কাছে লেখা একটি আবেগময় বার্তা ভুলবশত রুদ্রের মায়ের চোখে পড়ে যায়। রুদ্রের মা, অর্থাৎ আয়েশার মামি, প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি মনে করেছিলেন হয়তো আয়েশা অসুস্থ, তাই রুদ্র আবেগপ্রবণ হয়ে কিছু লিখেছেন। কিন্তু যখন তিনি বিষয়বস্তু মনোযোগ দিয়ে পড়লেন, তখন আকাশ ভেঙে পড়ল তার মাথায়। তিনি দ্রুত আয়েশার মাকে, অর্থাৎ রুদ্রের মাসিকে ফোন করে বিষয়টি জানালেন। পরের দিন 2 পরিবারের সদস্যরা একত্রিত হলেন। পরিস্থিতি ছিল থমথমে। আয়েশার বাবা ভীষণ রাগী চোখে তাদের দিকে তাকিয়েছিলেন। আয়েশার মা কেঁদে বললেন, তোরা কি করলি? তোদের মধ্যে এমন সম্পর্ক হতে পারে আমরা স্বপ্নেও ভাবিনি। এটা তো সমাজের চোখে ঠিক নয়। তোদের ভবিষ্যৎ কি হবে? রুদ্রের বাবা, যিনি শান্ত প্রকৃতির মানুষ, তিনি জিজ্ঞেস করলেন, রুদ্র, তুই কি সত্যিই আয়েশাকে ভালোবাসিস? শুধু আবেগের বশে তোরাই কাজ করিসনি তো? রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। আয়েশার হাতটা শক্ত করে ধরে সে দীর্ঘ কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, আমি আয়েশাকে ভালোবাসি। আমরা ছোটবেলা থেকে বন্ধু, কিন্তু আমাদের সম্পর্কটা যে কবে যে ভালোবাসার বাঁধনে জড়িয়ে গেছে তা আমরা নিজেরাও বুঝিনি। আমরা জানি আপনাদের জন্য এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু আমাদের ভালোবাসা খাঁটি। আমরা একে অপরের পাশে থাকতে চাই। আয়েশাও সাহস করে বলল, আমরা কাউকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমরা আলাদা থাকতেও পারবো না।
আমাদের সম্পর্ক যদি সমাজের চোখে ভুল হয় তবে সেই ভুল নিয়েই আমরা বাকি জীবনটা থাকতে চাই। পরিবারে শুরু হলো তুমুল অশান্তি। দুই পরিবারই এই সম্পর্ক মেনে নিতে নারাজ। তারা দুজনের উপর চাপ দিতে শুরু করলেন যাতে তারা একে অপর থেকে দূরে সরে যায়। পারিবারিক চাপের মুখে রুদ্র আয়েশা দুজনেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। কিন্তু তারা একে অপরের থেকে দূরে সরে গেল না, বরং তাদের ভালোবাসা আরও বেশি শক্তিশালী হয়ে উঠল। 2 সপ্তাহ পর আয়েশার ঠাকুমা, যিনি সম্পর্কে তাদের দুজনেরই ঠাকুমা হন, তিনি এগিয়ে এলেন। তিনি বৃদ্ধ হলেও তার বিচক্ষণতা ছিল প্রশ্নাতীত। তিনি রুদ্র এবং আয়েশাকে তার কাছে ডাকলেন। ঠাকুমা শান্ত স্বরে বললেন, তোদের দুজনের মনের কথা আমি শুনেছি। তোদের বাবা মা ভয় পাচ্ছেন সমাজ কি বলবে, লোকে কি ভাববে, কিন্তু আমি একটা কথা জানি, সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস আর ভালোবাসা। রক্তের বাঁধন সেখানে দ্বিতীয় স্থানে আসে। তোরা দুজন ভালোবেসেছিস, সেটা কোনো পাপ নয়। ঠাকুমা তখন বাকিদের বোঝালেন, রুদ্র ছেলে, আয়েশা লক্ষ্মী মেয়ে। ওরা যদি একে অপরের পাশে থেকে খুশি থাকে তবে শুধু লোকলজ্জার ভয়ে কেন আমরা ওদের জীবন নষ্ট করব? আমরা ওদের পরিবারের সদস্য। আমরা যদি সমর্থন না করি তবে ওরা কার কাছে যাবে? ঠাকুমার কথায় ধীরে ধীরে পরিবারের সকলের মন নরম হল। তারা দেখলেন রুদ্র এবং আয়েশা তাদের সিদ্ধান্তের ওপর কতটা অবিচল। তাদের চোখে ভালোবাসার যে গভীরতা, তা আর অস্বীকার করা যায় না। অবশেষে পরিবারের সকলে অনিচ্ছা সত্ত্বেও এই সম্পর্ক মেনে নিলেন। রুদ্র এবং আয়েশার চোখে তখন মুক্তির আনন্দ। ভালোবাসার জন্য দীর্ঘ সংগ্রাম, গোপনীয়তা আর পারিবারিক চাপ পেরিয়ে তারা জয়ী হল। মাসখানেক পর সেই পাহাড়ের কোলে, যেখানে তাদের ভালোবাসার শুরু হয়েছিল, সেখানেই 2 পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হল। বরফের মতো পবিত্র আর পাহাড়ের মতো দৃঢ় তাদের ভালোবাসার অঙ্গীকার সব সামাজিক জটিলতার বাধা পেরিয়ে এক সুন্দর পরিণতির দিকে এগিয়ে চলল। তাদের গল্প প্রমাণ করল, ভালোবাসা যখন খাঁটি হয় তখন সব রকমের বাঁধন শিথিল হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এটুকুই। পরবর্তীতে নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।